স্বাক্ষর দেওয়া উপহার দেখে খুশি হলো ঝিল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় সাক্ষ্য তাড়াতাড়ি করে গ্যাস ওভেন আর ফ্রিজ অর্ডার করে দিয়েছে। এর মধ্যেই সবাই মিলে যখন হাসি ঠাট্টা হই হুল্লোড় করতে থাকে তখনই ঝিল বলে, দিদি তুই একবার সুমনদাকে ডেকে দেখ না, যদি কোনো সলিউশন করা যেত তাহলে তো খুব ভালোই হতো। কিন্তু তখনই মিলি বলে, দেখ বোন, সবাই তো আর সাক্ষ্যবাবুর মতন না। সুমন পড়াশোনা জানে না, বুদ্ধিশুদ্ধি নেই, ওর পরিবার ওকে যা বোঝায় ও সেটাই বুঝতে পারে। তবে আমার আর কোনো আক্ষেপ নেই, কারণ আমি আর ওর সাথে থাকতে চাই না। অনেক তো হয়েছে। আমার মনে হয় এইবার আমাদের সেপারেট হয়ে যাওয়াটাই ভালো। আর তোরা ওর সাথে কন্ট্যাক্ট করে কি করবি? কারণ আমিই তো ওর সাথে থাকতে চাই না। আর যার সাথে আমি থাকতে চাই না তার সাথে আর বনিবনা করার কোনো দরকার পড়বে না। ঝিল তখন বলে, আর একটা বার ভেবে দেখ না। কিন্তু মিলি কোনোভাবেই ফিরতে চায় না। অন্যদিকে দেখা যায় ঝিল তখন বলে, তাহলে আর তো কিছু বলারই নেই। এর মাঝখানেই চলে এসেছে কিছু লোকজন আর বলে গ্যাস ওভেন আর রেফ্রিজারেটর চলে এসেছে। তখনই ঝিল বলে, আপনারা হয়তো ভুল বাড়িতে এসেছেন, আমাদের বাড়ি থেকে তো কোনো অর্ডার দেওয়া হয়নি। তাহলে আমাদের বাড়িতে এগুলো কি করে আসলো? তখনই সেই লোকগুলো বলে, না না ম্যাডাম, এখান থেকেই তো অর্ডারটা গেছে, সাক্ষ্যবাবু অর্ডার করেছেন। আর এটা শোনার পর সাক্ষ্য ঘর থেকে বেরিয়ে আসে। তখনই মিলি বলে, আমি বলেছিলাম এগুলো কিনতে চাই, আর আপনি এত তাড়াতাড়ি অর্ডারও করে দিলেন সাক্ষ্যবাবু, এইটা কিন্তু একদমই ঠিক হলো না। সাক্ষ্য তখন বলে, কেন? আমিও তো এই বাড়ির ছেলে, অসুবিধার কি আছে? ঝিল যদি আজকে কিছু কিনে দিত তোমরা কি ফিরিয়ে দিতে পারতে না তো? তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে নিতেই হবে। এরপর বস্তিবাসীরা এসে বলে, সত্যি গো মিনতি, তুমি একটা মনের মতন জামাই পেয়েছো। সবার টাকা পয়সা থাকতেই পারে, কিন্তু এত ভালো মন থাকে না। তোমার জামাইয়ের খুব ভালো মন আছে, সত্যি বলছি। এই রকমভাবে আমি খুব কম ছেলেকেই দেখেছি শাশুড়ি মায়ের পাশে দাঁড়াতে। তোমরা অনেক ভালো জামাই পেয়েছো। এরপরেই তখনই ঝিল বলে, আরে তুমি অর্ডারও করে দিলে? সত্যি আমি ভাবতে পর্যন্ত পারছি না। সাক্ষ্য বলে, কেন? না ভাবার কি আছে? আমি এইটুকু কি করতে পারবো না? অবশ্যই পারবো। এরপরে বস্তির এক ঠাকুমা এসে বলে, জানো তো আমাদের মেয়ে খুব ভালো, তুমি ঠকে যাওনি। ওর মতন মেয়ে হয় না। একবার আমার স্ট্রোক করেছিল, ও যদি না থাকতো তাহলে হয়তো আমি বাঁচতামই না। ও স্বার্থ ছাড়াই মানুষের জন্য করে। ওর মতন ভালো মেয়ে তুমি আর খুঁজলেও পাবে না। বস্তিতে জন্মানো তো আর খারাপ না বলো? সেই জন্যই বলছি, তুমি আর এসব নিয়ে ভাবো না তো। তুমি এটা বলো না তো যে তুমি ভুল মেয়েকে পছন্দ করেছো। সাক্ষ্য তখন বলে, আরে না না, ঝিলকে তো আমি ভালোবাসি, আর ভালোবাসার মানুষকে আমি আগলে রাখতে জানি। আমার কোনো অসুবিধা নেই ওর সাথে থাকতে, আর আমি অনেক হ্যাপিই আছি। এটা শোনার পরেই তখনই সবাই বলে, সত্যি এত বড় বাড়ির ছেলে, এত বড় একজন ডাক্তার, তাও কত ভালো ব্যবহার। ওনাকে যত দেখছি ততই বেশি অবাক হয়ে যাচ্ছি। এর মধ্যেই রেফ্রিজারেটর আর গ্যাস ওভেন তো চলে এসেছে বাড়িতে, আর অন্যদিকে বিল গেছে সাক্ষ্যর বাড়িতে। তখনই বিল যে দিতে এসেছেন সে তখন বলে, ডাক্তারবাবুর বিল ছিল। এরপর মেচকা বলে, এখানে তো অনেকগুলোই ডাক্তারবাবু আছে, কোন ডাক্তারবাবুর নামে বিল ছিল? এরপর বলে, সাক্ষ্য চ্যাটার্জি। তখনই মেচকা বলে, সাক্ষ্য চ্যাটার্জি দেখি। এরপর দেখে ফ্রিজ আর গ্যাস ওভেন অর্ডার করেছে, বস্তিতে অলরেডি সেই মালগুলো পৌঁছে গেছে। তখনই সাক্ষ্যর মা বলে, বাহ, আজকেই প্রথম গেল সেইভাবে, আর আজকেই আমার ছেলের পকেট কাটা শুরু করে দিল। সত্যি এই বস্তিবাসীদেরকে না ভরসার বিশ্বাস কোনোটাই করা যায় না। যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। এরপর চৈতি বলে, জানি আমার এখানে কিছু বলাটা ঠিক হবে না, তবুও আমি বলছি, এই ঝিল না ইচ্ছে করে সাক্ষ্যর চোখে একটা পট্টি পরিয়ে রেখেছে। সাক্ষ্য কিছু দেখেও দেখতে পারছে না, আর সেই জন্যই যত ঝামেলা হচ্ছে। কবে যে সাক্ষ্য নিজের ভুলটা বুঝতে পারবে আমি সেটা বুঝতে পারছি না। সুবালা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। বুঝতে পারে যেই এখন সাক্ষ্য বাড়িতে নেই, ইচ্ছে করে সাক্ষ্যর মায়ের কানে বিষ ঢেলে দিচ্ছে সবাই। তখনই চৈতি বলে, একটা ছেলে এই বাড়ি থেকে গেছে, আর তার কাছ থেকে কি করে লুটে পুটে নিতে হয় এইসব মিডল ক্লাস ফ্যামিলি মেম্বারগুলো খুব ভালো মতন জানে। তখনই দাদুভাই বলে, বারবার বারণ করেছিলাম সাক্ষ্যকে যেতে, কিন্তু ও আমাদের কারোর কোনো কথা শুনল না। এবার বুঝুক কেমন লাগে সব সময় সবার কথা না শুনে গেলে যেটা হয়। এরপর ঝিল বলে, এই যে
তুমি এখন ভেতরে যাও, আমি একটু মধুদের বাড়ি থেকে একটা মিটিং সেরে আসছি, একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। তখন সাক্ষ্য বলে, কতক্ষণ লাগবে আসতে? ঝিল বলে 2 ঘন্টা। তখন সাক্ষ্য বলে, 2 ঘন্টা? ততক্ষণ আমি এখানে কি করব? ঝিল বলে, ওমা, তা আমি কি করে জানবো? আমি এখানে এসেছি হই হুল্লোড় আনন্দ করতে, আর আমি যাব না সেটা কি হতে পারে? এরপরে সাক্ষ্যর জন্য সবাই খাবার নিয়ে আসে। মিনতি আর মিলি তো রান্না করেইছে, সাজিয়ে দিয়েছে প্লেটে। বস্তিবাসীরা কেউ মুড়িঘণ্ট, কেউ মাছের ঝোল, কেউ আবার পাটিসাপটা করে নিয়ে এসেছে, আর বলে, আমরা না বস্তিবাসী হতে পারি, কিন্তু আমরা একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ি। টাকা পয়সা হয়তো আমাদের অত নেই, কিন্তু আমরা গায়ে গতরে খেটে সেটা উসুল করে দিতে জানি। আজকে মিনতিদির জামাই এসেছে, মিনতিদির জামাই তো আমাদেরও জামাই। আমরা সবাই তোমার জন্য কিছু না কিছু রান্না করে নিয়ে এসেছি, তুমি খাবে তো বাবা? সাক্ষ্য বলে, আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, সম্মান দিচ্ছেন, আমার যে কি ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এইভাবেই আপনারা আমাকে ভালোবাসবেন, পাশে থাকবেন, ব্যাস এইটুকুই চাই। এরপরে ঝিল এসে বলে, ওরে বাবা, এখানে কত খাবার, এই তুমি এত খাবার খেতে পারবে? সাক্ষ্য তখন বলে, হ্যাঁ, আমি আজকে সব কিছু চেটে পুটে খাবো, তুমি দেখোই না খেতে পারি কি না। কিন্তু ঝিল বলে, তুমি এত খাবার খেতেই পারবে না, এখানে অনেক খাবার আছে। হ্যাঁ। তখন সাক্ষ্য বলে, আরে বাবা, আমি আস্তে আস্তে খাবো, ঠিক খেতে পারবো। তুমি আমাকে কি মনে করেছো বলো তো, যে আমি খেতে পারবো না? আমি সব খেতে পারবো, শুধু একটু সময়ের অপেক্ষা। এর মাঝখানেই ঝিল খুব খুশি হয়ে যায় আর ভাবে, সত্যি আজকে সাক্ষ্যবাবুকে দেখে অনেক কিছু শিখতে পারছি, মানুষটা কতটা ভালো, কোনো মনের মধ্যে রাগ জেদ হিংসা নেই। এত বড় বাড়ির ছেলে হওয়া সত্ত্বেও মাটির মানুষগুলোর সাথে কি সুন্দর মিশে গেছে। এর মধ্যেই সাক্ষ্যর মা প্রচণ্ড রেগে যায়, সাক্ষ্য কেন তার শ্বশুরবাড়ির জন্য এই জিনিসগুলো কিনে দিল। কিন্তু সাক্ষ্য নিজের মন থেকেই এই জিনিসগুলো কিনে দিয়েছে ঝিলের পরিবারের জন্য, কিন্তু সেটা সাক্ষ্যর মা বুঝতে চায় না।